নমস্কার সকলকে এবং ওয়েলকাম আজকে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। আজকে একটা অন্যরকম ভিডিও, থাম্বনেল থেকে সকলে আশা করি বুঝেই গেছে। আজকে একটা ইন্টারভিউ ভিডিও, এই সুন্দর পরিবেশে আজকে আমরা একটা অন্য জায়গায় রয়েছি। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে যেটা মেনলি বলতে চাই সেটা হচ্ছে, দেখো অনেকেই মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠছে, অনেকে ক্লাস 11-এ পড়াশোনা করছে, অনেকেই 12-এ উঠছে এবং অনেক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। এখন কেরিয়ারে কি করবে সকলে, সেটা নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন বিশেষ অতিথি, ভাটপাড়া হাই স্কুলের একজন খুবই সিনিয়র টিচার অয়ন চট্টোপাধ্যায় স্যার। তো এবার আজকে স্যারের সঙ্গে আমরা কেরিয়ার নিয়ে অনেক রকম আলোচনা করব। স্টুডেন্টদের জন্য যে এই ভিডিওটা কিন্তু খুবই উপযোগী হবে, শুধু স্টুডেন্টরা কেন, অবশ্যই অভিভাবক অভিভাবিকা যারা দেখবেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপযোগী হবে। এবং আজকে সেই নিয়েই আমাদের কিন্তু আলোচনা। তো চলুন এই সুন্দর আলোচনায় সুন্দর ইন্টারভিউটা শুরু করা যাক। সকলের সাথে অয়ন স্যারের পরিচয়টা তাহলে এবার হয়ে যাক। নমস্কার, আমার অনুজ প্রতিম রোহন দাম। তার সঙ্গে আমার পরিচয়ের বয়স খুব বেশি নয়। একটা সোশ্যাল মিডিয়ায় তার একটা লেখা দেখে এবং তার একটা ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর সেই পরিচয়টা আস্তে আস্তে ব্যক্তিগত স্তরে এসেছে এবং আজকে অনেক দিন পর তার সঙ্গে আমার এরকম মুখোমুখি দেখা হয়েছে। রোহন আমার অত্যন্ত স্নেহধন্য এবং এই রোহন এবং তার যে ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো স্যার, এবার আপনার সাথে একটা জরুরি কথা, যে আপনার বাড়িতে এসেছিলাম এবং আমাদের মতো অনেক কথা হলো। তো আজকের এই ইন্টারভিউটা তো এটা তো আনপ্ল্যান্ডই ছিল। এবার আমি ভাবলাম, আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা যেটা আছে স্যার, দেখুন আপনি তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেনি, আপনি বলেছেন। তো প্রথমত আপনার থেকে রিভিউ নেওয়া, চ্যানেলের ভিডিওগুলো আপনার কেমন লাগে? দেখো, তোমার চ্যানেলের এই ভিডিওগুলো যখন আমি দেখি তখন আমি টাইম মেশিনে নিজেকে 25 থেকে 28 বছর পিছিয়ে নিয়ে যাই এবং নিজেকে ওই একটা ক্লাস 9, 10, 11-এর ছাত্রী সেই জায়গাতে বসাই এবং তাদের যে মানসিকতা সেখান থেকে দেখে তোমার প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু খুব অনুপ্রেরণামূলক লাগে, খুব ইন্সপায়ারিং লাগে এবং তোমার সঙ্গে তাদের যে ইন্টারাকশান, তুমি যেরকম বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করে তাদের মনের মধ্যে ঢুকে তাদের বিভিন্ন খুঁটিনাটি সমস্যা এবং কী করলে তারা তাদের চলার পথে নেক্সট হায়ার লেভেলে পৌঁছতে পারে সেটা যেভাবে তুমি তুলে ধরার চেষ্টা করো, এটা আমার খুবই ভালো লাগে এবং তোমার এই চ্যানেলের প্রতি আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এবং যেটা আপনি বললেন অবশ্যই আশা করি আরও ভালো করতে পারবো। তবে স্যার, এই বছর আপনি দেখেছেন যে 2025-এর মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে মাথায় রেখে প্রচুর সাজেশন ভিডিও গেছিলো আমার চ্যানেলে এবং স্ট্র্যাটেজি ভিডিও প্রচুর গেছিলো। এবার স্টুডেন্টদের সবসময় একটা প্রশ্ন থাকে যে আমরা এরপর কি করব। এবার ধরুন অনেক স্টুডেন্ট আছে যারা ডিসাইড করতে পারছে না তারা কী নেবে, সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, এখন তো বায়ো সায়েন্স, ইকো সায়েন্সও চলে এসছে। এবার এমন স্টুডেন্ট আছে যারা ধরুন 11 ক্লাস পাস করে 12 ক্লাসে উঠেছে, তারাও আছে। এমন স্টুডেন্ট আছে যারা ক্লাস 12 কমপ্লিট করেছে, উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছে, তারা এখন কলেজে উঠবে। এবার সেই সকল স্টুডেন্টদেরও একটা সবসময় কনফিউশন থাকে কেরিয়ার নিয়ে, ঠিক আছে? এবার দেখুন, একটা কথা তো বাস্তব কথা যে আমি ভগবান করুক যে আমার মধ্যে সব কিছুর জ্ঞান, সব কিছুর সোর্স আসুক, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো আপনাদের মতো সিনিয়র টিচারদের থেকে শেখা। তো আজকে যে প্রশ্নগুলো আমি করবো সেগুলোর উত্তর নিয়ে আমি নিজে খুব একটা ক্লিয়ার নই, তাই জন্য আমি আপনার থেকে সেই উত্তরগুলো নিই। প্রথম কথা হচ্ছে স্যার, দেখুন আপনি তো ভাটপাড়া হাই স্কুলে আছেন। এবার হচ্ছে আপনি ওই স্কুলের স্যার কোন সাবজেক্টটা দেখেন? আমি ভাটপাড়া হাই স্কুলের কমার্সের শিক্ষক। ভাটপাড়া উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী স্কুলগুলির মধ্যে একটি। 1876 সালে এই স্কুলের প্রতিষ্ঠা। তো স্যার, আপনি তো মেনলি ভাটপাড়া হাই স্কুলের কমার্সটা দেখেন। এবার হচ্ছে বিষয়টা স্যার, দেখুন স্যার, কমার্সের অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি নিজে ধরুন মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি, কমার্সের কোনো সাবজেক্টই আমরা মাধ্যমিকে পড়াশোনা করিনি, কোনো স্টুডেন্টই করে না। এবার আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম উচ্চ মাধ্যমিকে। তো স্যার, আর্টসটাও বুঝি, সায়েন্সটাও বুঝি, স্যার কমার্সের পড়াশোনাটা নিয়ে আমার অতটা ডেপথ নলেজ নেই। আমি আপনার থেকে জানতে চাইবো স্যার, কমার্সে অ্যাকচুয়ালি কী কী সাবজেক্ট থাকে স্যার? আচ্ছা, বেশ। তুমি একটু আগে যখন মাধ্যমিক পরবর্তী সময়ে একজন ছাত্রের কোন স্ট্রিমে যাওয়া উচিত সেই নিয়ে বলছিলে, তুমি বলেছো সায়েন্স, আর্টস, কমার্স। এটা কিন্তু এই যে সিকোয়েন্সটা সায়েন্স, আর্টস, কমার্স, আমরা কিন্তু নিজের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই সিকোয়েন্সটাই ব্যবহার করে থাকি। তার একটা কারণ সম্ভবত এটাই যে সায়েন্স এবং আর্টস এই দুটো বিভাগের
অধিকাংশ বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের একদম ছোট থেকেই একটা ধারণা থাকে, জ্ঞান। কিন্তু কমার্সটা কি বস্তু, হ্যাঁ সেটা কি কাজে লাগে, কমার্স মানে বাণিজ্য এইটুকু হয়তো তারা জানে, কিন্তু এর মধ্যে কি আছে সেইটা সম্পর্কে তাদের ধারণা থাকে না। এবং এই ধারণা না থাকার কারণেই সম্ভবত ওই সায়েন্স আর্টস কমার্স এই যে একটা ত্রয়ী, এই তিনটের মধ্যে কমার্সের পজিশনটা সবসময় ওই তৃতীয় সারিতে চলে যায়। কিন্তু কমার্সের বিষয়গুলো একেবারেই তৃতীয় সারির নয়, বরং একটা কথা বলি, খুব সাধারণ কথা, আমাদের পড়াশুনোর ক্ষেত্র অর্থাৎ একাডেমিক্স এবং কাজের ক্ষেত্র দুটো কিন্তু আলাদা। এবং এটা আমি খুব হালকা চালে একটা কথা বলছি, যে সায়েন্সে আমরা যে ধরনের বিষয়গুলো পড়ি, ধরো একদম মাধ্যমিক স্তরের ভৌত বিজ্ঞান একটা সাবজেক্ট নিলাম, ভৌত বিজ্ঞান আমরা অনেক কিছু পড়েছি, এর মধ্যে ফিজিক্সের পার্ট আছে, কেমিস্ট্রির পার্ট আছে, আমরা সেখানে বয়েলস ল, চার্লস ল এগুলো পড়েছি। আমরা জেনেছি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো বস্তুর আয়তন কি হয়। এবার একটা ছেলে যখন 21, 22, 24 বছর বয়সে কাজের জগতে ঢুকছে, তখন কিন্তু সেই বয়েলস ল বা চার্লস ল এর কোনো বাস্তব প্রয়োগের জায়গা বড় একটা সেই কাজের ক্ষেত্রে থাকে না। সেখানে তাকে কি করতে হবে, সেখানে তাকে পারচেস, সেলস। স্যার আমার দ্বিতীয় প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে স্যার যতদূর আমি জানি কমার্সের 3টে মেজর সাবজেক্ট থাকে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ আর কস্টিং ট্যাক্সেশন। তো স্যার কমার্স নিলে এই 3টে সাবজেক্ট তো নিতেই হয় স্যার। একদম। আর এর মধ্যে আমি যতদূর জানি 4th সাবজেক্টে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে হয়। আর কিছু কিছু স্কুল স্যার ইকোনমিক্স আমি শুনেছি যে অনেক স্কুল দিচ্ছে, তো স্যার কমার্সে কি ইকোনমিক্সটা থাকে? আচ্ছা, আমি বলি, কমার্স সম্পর্কে তোমার যে ধারণা সেটা প্রায় অভ্রান্ত। তুমি খুব সুন্দরভাবেই বলেছো। অনেকের ধারণা কমার্স ইজ ইকুয়াল টু অ্যাকাউন্টেন্সি, ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকাউন্টেন্সি অবশ্যই কমার্সের একটা মূল স্তম্ভ, কিন্তু কমার্সটা অ্যাকাউন্টেন্সি সর্বস্ব এটা বললেও আবার একটু অতিরিক্ত সরলীকরণ হয়ে যায়। তো কমার্সের কোর সাবজেক্ট যদি বলো, তুমি তিনটের নাম ইতিমধ্যে করেছো, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। কিন্তু এর বাইরে আরও একটা সাবজেক্ট আছে, সেটাও কমার্সের কোর সাবজেক্ট এবং আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। সেটা হচ্ছে তার সংক্ষেপ, মানে ওই সংক্ষিপ্ত নামটা হচ্ছে CLPA, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট। এটা অনেক স্কুলে রাখে না বা থাকে না, কিন্তু আমাদের স্কুলে এই 4টে কোর্স সাবজেক্টই আছে। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ তো থাকবেই, কস্টিং ট্যাক্সও আছে এবং তার সঙ্গে এই CLPও আছে। এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের বলি যে তোমরা CLPAটা থেকে কিন্তু মুখ ফিরিয়ে থেকো না, কারণ এই সাবজেক্টটা সব দিক থেকেই তাদের কাজে লাগবে। অর্থাৎ তারা যদি এই কমার্শিয়াল সেক্টরে ভবিষ্যতে চাকরি করতে যায়, সেখানে অডিট একটা অত্যাবশ্যকীয় বিষয়। আর সেটা লয়ের যে ওভারঅল পার্সপেক্টিভ সেটা অনেক পরিব্যাপ্ত, অনেক বিশাল। তার একটা ছোট অংশ হচ্ছে কমার্শিয়াল ল। কিন্তু এই কমার্শিয়াল ল এর সম্পর্কে যে প্রাথমিক ধারণা আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে, সেটা যদি তারা উচ্চ মাধ্যমিকের এই 2 বছরে কিছুটা আয়ত্ত করে, তাতে তাদের ভবিষ্যৎ কেরিয়ারে বা ভবিষ্যৎ পড়াশুনোর ক্ষেত্রেও একটা ভিত তৈরি হবে। অন্যদিকে এই সাবজেক্টটা কিন্তু নম্বরের ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক। অর্থাৎ এই কমার্শিয়াল ল কিন্তু স্যার এবং একটা একটু ইন্টারাপ্ট করছি, এটা হচ্ছে দেখুন স্যার, অ্যাকাউন্টেন্সি, কস্টিং ট্যাক্সেশন আর বিজনেস স্টাডিজ তো কমন সব স্কুলেই আছে। এবার বিষয় হচ্ছে স্যার দেখুন, মানে কমার্শিয়াল ল CLPA দেখেছি, এবং একটা স্কুলে তো আমি ছিলামও, আমি নাম করছি না, আপনি জানেন। তো আমি CLPA সাবজেক্টে না খুব অবহেলিত হতে দেখেছি, মানে কমার্শিয়াল ল, পিরামিডস অফ অডিট থাকে প্রচুর স্কুলে, কিন্তু মেজরিটি স্কুল তো সাবজেক্টটাকে তুলেই দিয়েছে। এবার এই সাবজেক্টে স্টুডেন্টস আর প্রচুর কম হয়। এবার কমার্সের 4th সাবজেক্ট হিসেবে স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা মানে বড় ভূমিকা পালন করে ভবিষ্যতের জন্য। তো সেক্ষেত্রে স্যার আপনি কি মানে বলবেন তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন না নিতে কমার্সে? কিন্তু এটা তো ভবিষ্যতের জন্য। না, সেটা আমি কখনোই বলবো না। ভবিষ্যতের জন্য এবং তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য কম্পিউটারের ভূমিকা কেউ অস্বীকার করছে না আজকের এই দিনে দাঁড়িয়ে। কম্পিউটার অ্যাপ্লিকেশন তারা নিতেই পারে, কিন্তু আমি বলতে চাইছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা যাদের হয়তো অঙ্কের ভিতটা একটু দুর্বল। অঙ্কের ভিতটা দুর্বল বলেই তারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখছে এবং তারা কমার্সে আসছে। এবং কমার্সে এসছে তারা অ্যাকাউন্টেন্সি তো পড়বেই। এবার অনেক সময়, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, যে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং ট্যাক্স, অর্থাৎ
এই নিউমেরিক্যাল প্রবলেম সমৃদ্ধ দুটো সাবজেক্ট একসঙ্গে নিয়ে এগোতে তাদের অনেকের একটু সমস্যা হচ্ছে, হুম। কিন্তু অ্যাকাউন্টেন্সি থেকে তো সে দূরে থাকতে পারবে না। তাদের ক্ষেত্রে আমি এই সাজেশনটা দিতে পারি, যেহেতু আমার স্কুলে সেই সুযোগটা আছে, সেই জন্যই বলছি যে তোমরা অ্যাকাউন্টেন্সি নাও, তোমরা বিজনেস স্টাডিজ নাও। তোমরা যদি মনে করো যে কস্টিং ট্যাক্সটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, তোমরা কস্টিং ট্যাক্সের বদলে কমার্শিয়াল ল নিতে পারো এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো। তো স্যার আপনি বলছেন যে কমার্সে বাংলা ইংরেজি ছাড়া মেন যে হ্যাঁ। চারটে সাবজেক্ট তারা হ্যাঁ। নেবে, অ্যাকাউন্টেন্সি আর মানে বাংলা ইংরেজি অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ এই পাঁচটা থাকছে। হ্যাঁ। মানে বাংলা ইংরেজি অ্যাকাউন্টেন্সি, সকলে শুনে নাও, বাংলা ইংরেজি অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর বিজনেস স্টাডিজ, এই পাঁচটা আপনি বললেন, এগুলো পাঁচটা থাকা উচিত। হ্যাঁ। এবং কস্টিং ট্যাক্সেশন এবং কমার্শিয়াল লর মধ্যে যে কোনো একটা, আপনি এটা বলছেন তো? আমি যেটা বলছি সেটা আরেকটু সরল করে বলেছি। দেখো, বাংলা ইংরেজি নিয়ে তো কোনো কথাই হবে না, হুম। ওটা তো কম্পালসারি। হুম। এবার হাতে থাকলো আরও 4টে স্লট, হুম। এবং এই 4টে স্লটের জন্যে 5টা অপশান আছে। অ্যাকচুয়ালি 6টা অপশানই বলা যায়, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের বদলে এনভায়রনমেন্টাল স্টাডিজ নেওয়ার একটা সুযোগ আছে। আমি শুধু সুযোগটা বললাম, এবার কে সেটা নেবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এবার অ্যাকাউন্টেন্সি, এটা নিয়েও কোনো কথা হচ্ছে না, কারণ কমার্সের মূল স্তম্ভ হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এবার বাকি থাকলো কি 3টে সাবজেক্ট। এর জন্য আমার হাতে অপশান কি আছে? আমার হাতে অপশান আছে বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর হচ্ছে সিএলপিএ। এবার এই 4টের মধ্যে আমি 3টে নিতেই পারি, যে কোনোভাবে নিতে পারি। এবার সিএলপিএ কে অবহেলিত করে সরিয়ে রাখার আমি পক্ষপাতী নই, কেউ চাইলে এটা নিতেই পারে। এবং এবার কে কোন সাবজেক্টটা নেবে সেটা নির্ভর করছে তার অ্যাপটিটিউডের ওপর। সে যদি মনে করে যে আমি অঙ্কভিত্তিক সাবজেক্টে বেশি কমফোর্টেবল, তাহলে সে অবশ্যই কস্টিং অ্যান্ড ট্যাক্স নেই। আর তার যদি মনে হয় যে ভবিষ্যতে আমি ল নিয়ে একটু করতে চাই, আমি অডিট ফার্মের একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে দেখতে চাই, সেক্ষেত্রে সিএলপি এর মতো আদর্শ একটা অপশনাল সাবজেক্ট খুব কমই হতে পারে। তা স্যার কমার্সের স্টুডেন্টরা তো দেখুন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে চায়, প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার কাছে অফলাইনে পড়ে, আমার অনলাইন ব্যাচগুলোতে পড়ে, অফলাইনে পড়ে, তারা কমার্সে কম্পিউটার অ্যাপ্লিকেশন রেখেছে। তো এখন তারা যদি বলে যে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলা ইংরেজি এই 3টে সাবজেক্ট থাকবেই, বাকি কমার্সের 4টের মধ্যে তারা কোনটাকে বাদ দিতে পারে? মানে যদি এটা ওপেন একটা চ্যানেলে আপনার, মানে আপনাকে এইটা প্রশ্ন করছি আমি, আচ্ছা, তো আপনি কি বলবেন ওই 4টের মধ্যে কোনটাকে বাদ দিতে পারে? অ্যাকাউন্টেন্সি, কস্টেক্স, বিজনেস স্টাডিজ, সিএলপি, এই 4টের মধ্যে কোনটাকে বাদ দিতে পারে? আচ্ছা। এবার তার অঙ্কের ভিড় যদি মজবুত হয়, তাহলে আমার পরামর্শ হবে তুমি অ্যাকাউন্টেন্সি তো রাখবেই, সঙ্গে কস্টিং ট্যাক্সও রাখো। এইবার তার হাতে থাকবে কি না, সিএলপিএ আর বিজনেস স্টাডিজের মধ্যে আমি কোনটা রাখবো। এবার বিজনেস স্টাডিজ সাবজেক্টটার ভারে ভারে ঐতিহ্যে যাই বলো, সিএলপিএ থেকে একটু হলেও ওপরে আছে, কারণ বিজনেস স্টাডিজ একটা বহু প্রাচীন সাবজেক্ট কমার্সে। এই বিজনেস স্টাডিজ নামটা 2013 থেকে এসেছে, তার আগে এটা বিও নামে পরিচিত ছিল, বিজনেস অর্গানাইজেশন। স্যার আমার পরের প্রশ্নটা হচ্ছে স্যার, মানে প্রশ্নটা একটু বলতে পারেন একটা ফাঁকিবাজি ছাত্রের মধ্যে প্রশ্নটা আমি করলাম। আপনি ধরে নিন আমি একজন ছাত্র, ঠিক আছে, আমি খুব পড়াশোনায় খারাপ একটা ছাত্র। আচ্ছা, আপনি আপনাকে প্রশ্ন করছি যে স্যার কমার্সের 4টে সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি, কস্টেক্স, বিজনেস স্টাডিজ আর কমার্শিয়াল ল, মানে ধরুন বাংলা ইংরেজি কম্পিউটার সে নিয়ে নিয়েছে, বা এই 4টের মধ্যে 3টে সে নেবে। এবার আমি একজন ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি আপনাকে জিজ্ঞেস করছি স্যার এই 4টের মধ্যে কোনটা স্যার কঠিন হবে, আমি নেবো না। আর আপনি আমাকে একজন শিক্ষক হিসেবে ছাত্রকে কি উপদেশ দেবেন যে কোন সাবজেক্ট আমি বাদ দিতে পারি কঠিনের? আমি অ্যাকাউন্টেন্সি বাদ দেওয়ার কথা মুখেই আনতে পারবো না, তাহলে অ্যাকাউন্টেন্সি তোমার থাকছেই। এবার যেহেতু তুমি ফাঁকিবাজ সম্প্রদায়ের একজন গর্বিত প্রতিনিধি হিসেবে এখানে নিজেকে উপস্থাপিত করছো, আমি বলবো ওই তো, যেহেতু তুমি উপস্থাপিত করছো, আমি তোমাকে বলবো, মানে একটু হালকা চালে কথাটা বললাম, আমি তোমাকে বলবো তুমি সিএলপিএটা রাখো। কারণ বাদ কোনটা? ওই তো, তাহলে দেখা যাক কোনটা। অ্যাকাউন্টেন্সি, সিএলপিএ, বাংলা ইংরেজি কম্পিউটার, অ্যাকাউন্টেন্সি থাকছে, আর হচ্ছে সিএলপিএ থাকছে, তুমি বাংলা ইংরেজি তো আগে নিয়ে রেখেছো, কম্পিউটার অ্যাপ্লিকেশনও থাকছে, অর্থাৎ 6টা স্লটের মধ্যে 5টা কিন্তু ফিক্স হয়ে গেছে। আর একটা সেখানে স্লট আছে, এবং আমাদের হাতে রয়েছে বিজনেস স্টাডিজ এবং কস্টিং ট্যাক্স। এইবার হচ্ছে তোমার
এবার হাতে রইলো স্যার বিজনেস স্টাডিজ আর কস্টিং ট্যাক্সেশন। এবার এই দুটো তো সব স্কুলেই দিচ্ছে, সব স্কুলে স্কুলেই। স্টুডেন্টরা নিচ্ছে। হ্যাঁ, সব এবার স্কুলেই দুটোর দিচ্ছে। মধ্যে কোনটা ক্ষেত্রে স্টুডেন্টরা মানে পরবর্তীকালে কঠিন আকারটা ধারণ কোনটা করছে নতুন সিলেবাস এবার দেখো কস্টিং ট্যাক্স, বিজনেস স্টাডিজ কমার্সের সব স্কুলেই আছে। এবার কোনো স্কুল এই দুটোর মধ্যে একটাকে হয়তো একটু বাধ্যতামূলকভাবে রেখে দিতে চায় যে এটা তোমাকে নিতেই হবে, তুমি এইখানে আইদার অর করতে পারো। হুম। আমি আমাদের স্কুলের কথা বলতে পারি, আমাদের ভাটপাড়া উচ্চ বিদ্যালয় কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা আছে। এখানে অ্যাকাউন্টেন্সি বাদে বাকি যে 4টে সাবজেক্ট অর্থাৎ বিজনেস স্টাডিজ, কস্টিং ট্যাক্স, সিএলপিএ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, আবার কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গেও একটা অর হিসেবে ইভিএস এর অপশান থাকছে। এইখানে কিন্তু একটা ওয়াইড অপশান থাকছে, তুমি এই পারমুটেশন কম্বিনেশন করে ওই 4টের থেকে আরও তুমি 3টে চুজ করতে পারো। এবার আমাদের আলোচনাটা যে জায়গায় দাঁড়িয়েছিল যে ওই কস্টিং ট্যাক্স আর বিজনেস স্টাডিজের মধ্যে তুমি কোনটা নেবে। দুটোই হেভিওয়েট সাবজেক্ট, দুটোই খুব গ্ল্যামারাস সাবজেক্ট। এবার তোমার অ্যাটিটিউডের ওপর কিন্তু তোমার সিদ্ধান্তটা হবে। তুমি যেমন যদি স্যার আমি অঙ্কে ভালো নই, অঙ্কে খুব কাঁচা স্যার। আচ্ছা। এবার ম্যাথামেটিক্স আমি আপনাকে এটা অন রেকর্ড বলছি কথাটা, যেরকম প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি যে অঙ্কে টায় 26-27 পেয়ে মাধ্যমিকে পাশ করেছে, তারাও কমার্সে গেছে। হ্যাঁ। এবং সেটা তো একটা মানে আপনি কি মনে করেন সেটাকে দুঃসাহসিক সিদ্ধান্ত হয়ে যায় খুবই? দেখো, এটা আমাদের কাউন্সিলের একটা নর্ম ছিল যে অঙ্কে 135-এর কম পেলে তাকে কমার্সের ওই বিশেষ সাবজেক্টগুলো দেওয়া হবে না। যদিও সেই নর্মটা আমরা গত বছর মান্য হতে দেখিনি এবং সেইখানে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটাও বলতে পারি যে আমার স্কুলের কিছু ছাত্র, তারা মাধ্যমিকে খুবই সাধারণ নম্বর নিয়ে এসেছিল, 22 সালে তারা ভর্তি হয়েছিল। এমনকি তারা কেন কমার্স নিল সেই নিয়ে তাকে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল। কিন্তু তারা 24 সালে যখন উচ্চ মাধ্যমিকটা পাশ করলো, তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল। অর্থাৎ মাধ্যমিকের সেই ম্যাড়ম্যাড়ে 45 কি 47%টা কিন্তু তখন 78 বা 82%-এ গিয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ সবসময় কিন্তু এটা দুঃসাহসিক প্রমাণিত হয় না। অনেক সময় কিন্তু অনেকে ওই 11-12-এ জোরালো কাম ব্যাক করে। তার মানে স্যার এই যে ধারণাটা হয়ে রয়েছে বর্তমানে যে কমার্স নিয়ে ভবিষ্যতে কিছু নেই, ধারণাটা তাহলে স্যার ভুল যতই বলে। হ্যাঁ, নিঃসন্দেহে। আর স্যার আরেকটা প্রশ্ন কমার্স থেকে আমার মাথায় এলো, সিএ যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওটার ভবিষ্যৎ স্যার কেমন স্যার, ভালো? আচ্ছা দেখো, আমি একটুখানি বলি যে তুমি যদি আজ থেকে 25 বছর আগে এই ইন্টারভিউটা নিতে এবং আমাকে জিজ্ঞেস করতে যে কমার্সের ভবিষ্যৎ কী, আমি প্রথমেই 3টে নাম বলতাম: চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ আর হচ্ছে কস্টিং। এই 3টে প্রফেশনাল কোর্স, এরা হলো কমার্সের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবং এই 3-এর মধ্যে একাম এবার দ্বিতীয়াম হচ্ছে অবশ্যই এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আজ থেকে 25 বছর আগে যে জায়গায় ছিল, তার যতখানি ডমিনেন্স ছিল এই কমার্সের জব মার্কেটে, আজকে এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু কমার্সে আরও অনেক অপশান এসেছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এখন তার সেই একচ্ছত্র আধিপত্যটা, সেই জায়গাটা হারিয়েছে। তবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এখনও তার সেই গরিমা অক্ষুণ্ণ মানে রেখেছে। সাফল্য আসলে সেটার ভবিষ্যৎ সুরক্ষিত। হ্যাঁ, কিন্তু এখন সাফল্য আসাটাও একটা বড় প্রশ্ন। অবশ্যই। আর এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এখানে তাকে কিন্তু দেখো, যদি থিওরিটিক্যালি বলি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির একদম এন্ট্রি লেভেলটা, যাকে ফাউন্ডেশন কোর্স বলে, তার এলিজিবিলিটি হচ্ছে 12 পাস। এখানে কিন্তু কমার্স কোনো আলাদা সুযোগ পায় না। এটা আর্টস, সায়েন্স, কমার্স 3টে সাবজেক্ট থেকে পাস করা স্টুডেন্টরাই কিন্তু ওই সিএ ফাউন্ডেশনে ঢোকার ক্ষেত্রে উপযুক্ত। প্রথমবার জানলাম, মানে এটা আমি জানতাম না। আমি জানতাম কমার্সের স্টুডেন্টরাই সিএ করতে পারে, সায়েন্স আর্টসের স্টুডেন্টরাও সিএ করতে পারে। কিন্তু তাকে একদম সেই এন্ট্রি লেভেল অর্থাৎ ফাউন্ডেশন কোর্স থেকে কিন্তু তার সেই যাত্রাপথটা শুরু করতে হবে। আর কমার্সের স্টুডেন্ট তারা বিকম পাস করার পর তারা সরাসরি সিএর যেটা পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারমিডিয়েট, তারা সরাসরি সেইখানে যেতে পারে। আচ্ছা, তাহলে ওভারঅল দাঁড়ালো, যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকে আমি এটা ক্লিয়ার করি স্যার, এই কথাটাকে আমি সামারাইজ করছি একটু। যদি চার্টার্ড অ্যাকাউন্টিং মানে সিএ চার্টার্ড অ্যাকাউন্টিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বলা হয়। চার্টার্ড অ্যাকাউন্টিং, সিএ মানে মোটা কথা সিএ জানি। ওই ইনস্টিটিউটটার নাম হচ্ছে আইসিএআই,
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। আচ্ছা, যদি কেউ সিএ করতে চায় তাহলে সে উচ্চ মাধ্যমিকের পরে প্রাইমারি লেভেল থেকে সে সিএটা করতে পারে, সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্টুডেন্ট হতে পারে, এবং যদি বিকম করার পর করে তাহলে ইন্টারমিডিয়েট লেভেল থেকে সে এবার করতে পারে। দেখো, থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল সব ক্ষেত্রে কিন্তু দুটো ব্যাপার একটু আলাদা। এবার আমি যদি থিওরিটিক্যালি বলি, কমার্স ছাড়া অন্য স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেও সে সিএ ফাউন্ডেশনে এন্ট্রি নিতে পারে, কিন্তু ফাউন্ডেশনে 4টে সাবজেক্ট আছে। সেই 4টে সাবজেক্ট কি? একটা তো অ্যাকাউন্টেন্সি, একটা হচ্ছে কমার্শিয়াল লর ওপর একটা সাবজেক্ট, একটা ইকোনমিক্সের ওপর একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আর ওই কমার্শিয়াল ল এর মধ্যে কিন্তু এক্ষেত্রে অডিটের কোনো পার্ট নেই, ওটা হচ্ছে পিওরলি মার্কেন্টাইল ল। স্যার আমার পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা রাখে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের জায়গায় অনেক স্টুডেন্টকে আমি দেখি যে ইকোনমিক্স নেয়, অনেক স্টুডেন্টকে দেখি যে ফিজিক্যাল এডুকেশনে যাওয়ার চেষ্টা করে, ইএনভিএসে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্যার আমি একটা জিনিস মনে করি, কেরিয়ারের যতটা আমি দেখেছি, যে কমার্স নিয়ে যে পড়াশোনা করছে তার একটা ভবিষ্যতে ধরুন এমবিএ করার একটা ভাবনা থাকতে পারে, সে সিএ করার একটা ভাবনা রাখতে পারে, বিকম অনার্স করে সে একাডেমিক লাইনে যেতে পারে, কলেজ ইউনিভার্সিটির প্রফেসরও হতে পারে। তো স্যার সেখানে ইএনভিএস, ইকোনমিক্স এইসব সাবজেক্ট রাখা কি বেটার মনে করেন, নাকি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা থাকলে তার ভবিষ্যৎ সুরক্ষিত বলে আপনি মনে করেন? দেখো, কমার্সের একজন সিরিয়াস স্টুডেন্ট যে কমার্সটা পড়ছে এই উদ্দেশ্য নিয়ে যে সে কমার্সের পড়ে কোনো একটা প্রফেশনাল কোর্সে যাবে, আমি বলবো অতি অবশ্যই কমার্সের 4টে অপশনাল পেপারের মধ্যে এই কম্পিউটার অ্যাপ্লিকেশনটা রাখতে। মানে ইএনভিএস এর জায়গায়, মানে ইভিএস যেটা, ওটা আর ইকোনমিক্সের জায়গায় আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশনটা রাখেন। অবশ্যই সে যদি কমার্সের সিরিয়াস স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই বলবো এটা রাখতে। কম্পিউটার কমার্স দুটোই শুরু হচ্ছে সিওএমডি, এটা আমি হালকা চালে বলছি, কিন্তু তাদের এই সাবজেক্টের নামের মধ্যে যেমন মিল আছে, তেমনি এই কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে কিন্তু তার যে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু কম্পিউটার ছাড়া তুমি জীবনে এগোতে পারবে না। স্যার একটা কথা বলি, এই যে ইএনভিএস সাবজেক্টটা, পরিবেশবিদ্যা যে সাবজেক্টটা, বেশ কিছু স্কুল কমার্সের ধরুন সাবজেক্ট থাকে না, তার ফলে ফোর্থ সাবজেক্ট হিসেবে ইএনভিএস কে দেয়। হ্যাঁ, সেটা কিন্তু- আমাদের স্কুলেও আছে। কিন্তু স্যার আপনি তো এটা মানবেন যে ইএনভিএস সাবজেক্টটা টোটালি ডিফারেন্ট, এবং হচ্ছে সেটা একটা আলাদা জীববিদ্যার একটা পার্টের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ। তো কমার্সের একজন স্টুডেন্ট যে কমার্স নিয়ে ভবিষ্যৎ করতে চায়, তার ইএনভিএস নেওয়াটাও একটু বলতে পারে যে ডিসিশনটা একটু ভুল হতে পারে। বা ইকোনমিক্স ধরুন কেউ নিচ্ছে, হ্যাঁ। ইকোনমিক্স নিয়ে ভবিষ্যতে যদি কেউ করতে চায়, ম্যাথামেটিক্সটাকে তো সাইডে রাখতে হবে, নয়তো সে তো ইকোনমিক্স অনার্সও করতে পারবে না, এটাও তো একটা নিশ্চয়ই, সত্য নিশ্চয়ই। কথা। তাই জন্য স্যার আমি তো এটা মনে করি, মানে আপনি আমার কথার সাথে হ্যাঁ। এগ্রি করবেন কিনা, যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাই কমার্সের ফোর সাবজেক্ট হিসেবে বেস্ট। হ্যাঁ, শুধুমাত্র ফোর্থ সাবজেক্ট আমি বলবো না, 4টে সাবজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিসেবে আমি কিন্তু এই Computer কম্পিউটার application। অ্যাপ্লিকেশনকে কমার্সের কম্বিনেশনে দেখতে চাই। একদম, থ্যাংক ইউ স্যার। আমার এই বক্তব্য ছিল, আমি দেখছিলাম আপনার সাথে আমার এই বক্তব্যটা মিলে কি। হ্যাঁ, তো যাই হোক, এটা তো না একটা, মেলার কোনো কারণ নেই। হ্যাঁ এটা তো একটা গেলই। তাহলে স্যার আমি একটা সাবজেক্ট নিয়ে আজকে স্টুডেন্টদেরকে অবশ্যই বলবো, সেটা হচ্ছে সিএলপিএটা অবশ্যই নেওয়ার ব্যাপারে ভাবতে, কারণ সিএলপিএটা অনেক স্টুডেন্ট নেগলেক্ট করে। সেখানে দরকার পড়লে সে কস্টিং ট্যাক্সেশন বা বিজনেস স্টাডিজ এর মধ্যে একটা বাদ দিতে পারে। সিএলপিএটা কিন্তু অবহেলা করার বিষয় একেবারেই নয়। হুম। এটা অত্যন্ত স্কোরিং সাবজেক্ট এবং ভবিষ্যতেও তাকে এটা বিভিন্নভাবে কিন্তু হেল্প করবে। হুম। এবার সিএলপিএ নিতে গিয়ে তোমাকে যদি কস্টিং ট্যাক্স আর বিজনেস স্টাডির মধ্যে একটাকে ছাড়তে হয়, হুম। তাহলে আমি বলবো যে তুমি নিজেকে প্রশ্ন করো, হুম। তুমি কি অঙ্ক ভিত্তিক পড়াশোনাটা পছন্দ করো? হুম। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বলবো তুমি অ্যাকাউন্টেন্সির সঙ্গে সঙ্গে কস্টিং ট্যাক্সও রাখো। হুম। সেক্ষেত্রে বিজনেস স্টাডিটা তোমার কম্বিনেশনের বাইরে চলে যাচ্ছে, তাতে তোমার খুব একটা অসুবিধা হবে না। হুম। আর যদি তুমি বলো যে না, অ্যাকাউন্টেন্সি একটা অঙ্কভিত্তিক সাবজেক্ট আছে, আমি এর সঙ্গে আর অঙ্কের অর্থাৎ এই হিসেব নিকেশের নিউমেরিক্যাল প্রবলেমের বোঝা আর বাড়াতে চাই না, হুম। তখন তোমাকে বলবো তুমি অবশ্যই বিজনেস স্টাডিজটাকে রাখো। স্যার তাহলে মানে এরপরে যে এতগুলো প্রশ্ন হয়ে গেল, এতগুলো প্রশ্নের পরে স্যার মানে আপনার সাথে সেদিনকে আমার ফোনে কথা হচ্ছিল, আপনি বললেন যে কিছু নতুন গ্লোবাল প্রফেশনাল কোর্সেস এসছে, নিশ্চয়ই। তো সেগুলোর ব্যাপারে যদি একটু বলেন। আমি তোমাকে একটু আগেই হয়তো বলেছি যে কমার্সের প্রফেশনাল কোর্সের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ, আর হচ্ছে কস্টিং। এই কস্টিংয়ের নামটা এখন আমরা বদলে গেছে, এটা এখন হচ্ছে সিএমএ অর্থাৎ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আগে ছিল আইসিডব্লিউএ।
এবার এইগুলো ছাড়াও আরও অনেক গ্লোবাল কোর্স আছে যেগুলো আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদের অবসর সময় একটু ওগুলো বলি। এই কমার্সারি ফ্যাফ 3 ছাড়া এর বাইরে আরও যে সমস্ত কোর্স আছে তার মধ্যে একটার নাম হচ্ছে ACCA, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। এই কোর্সটা সি এর মতো অত দীর্ঘমেয়াদী নয়। এখানে পাস করার পার্সেন্টেজটাও সি এর থেকে অনেকটা বেশি। সিএতে যদি 5% হয়, এখানে সেটা 40 to 50%, এবং এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড, পৃথিবীর যে কোনো জায়গায়। আর একটা আছে একই ধরনের, মনে পড়লো, CPA অর্থাৎ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। আর একটা আছে, সেটা অবশ্য বহু প্রাচীন কোর্স, সিমা, চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ইনস্টিটিউটটা আজ থেকে প্রায় 100 বছর আগে, এবং এটার হেড অফিস সম্ভবত লন্ডনে। স্যার তাহলে এটা তো বলা যেতেই পারে যে এমবিএ যে পড়াশোনা, মানে এমবিএ পড়াশোনা করে যে বড় বড় পদে চাকরি, মানে প্রাইভেট সেক্টরে, অবশ্যই গভর্নমেন্ট সেক্টর বলছি না, যে চাকরিগুলো, মানে এগুলো করলেও মনে হয় ওইসব জায়গায় চাকরি পাওয়াতে হেল্প হতে পারে। নিশ্চয়ই, কারণ সেক্ষেত্রে আমরা তো একটা কমার্শিয়াল সেক্টরেই আসছি, এবং আমরা দেখি যে এমবিএ যারা করে তাদের একটা বড় অংশ কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে এমবিএ করে, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিং স্কিলের বদলে এই কমার্শিয়াল সেক্টরই তাদের সার্ভিসটা দেয়। কাজেই এমবিএ যদি করতে হয়, একজন কমার্সের স্টুডেন্ট, একজন হার্ড কোর কমার্সের স্টুডেন্ট, সে কিন্তু এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে নিজেকে সব থেকে কমফোর্টেবল ফিল করবে, মনে করবে এটা আমার কমফোর্ট জোন, এটা আমার চেনা জায়গা। কারণ সেখানে সে যে সাবজেক্টগুলো পড়বে তার অনেকগুলোই কিন্তু তার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে ইতিমধ্যেই পড়া হয়ে গেছে। স্যার এখানে 3 ইডিয়টস বলে একটা সিনেমার কথা খুব মনে পড়লো, ওখানে র্যানচোর বলেছিল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যে অ্যাক্ট্রেস, তার, যে ইঞ্জিনিয়ারিং করলো তারপর সে এমবিএ করে ব্যাংকে চাকরি করছে। হ্যাঁ। স্যার কেরিয়ারটা তো আগে থেকেই তোমার ফোকাসে থাকা উচিত, যে তুমি কোথায় যাবে, কি করবে। তাহলে তো এই যে ইঞ্জিনিয়ারিং করে এমবিএতে যায়, দেখুন স্যার বিটেক করে ফার্স্ট্রেটেড এমন লাইফ হয়ে যায় যে এমটেক, স্যার আমিও বিসিএ করেছি, আমি জানি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজে কি অবস্থা হয়, ঠিক আছে। সুতরাং সেই ক্ষেত্রে স্যার আমাদের অনেক বন্ধু বিসিএ থেকে এমবিএতে চলে গেছে, অনেকে আছে বিটেক থেকে এমবিএতে গেছে, তো স্যার তার মানে তাদের ফোকাসটা তো ক্লিয়ার ছিল না স্যার, সেটা তো একদম ক্লিয়ার। আমি একটা কথা সবসময় আমার ছাত্রদের বলি, অনেকেই কমার্সের ছাত্র যারা, তারা একটু হয়তো হীনমন্যতায় ভোগে। তারা দেখছে তাদের সায়েন্সের সহপাঠীরা হয়তো নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, জয়েন্ট দিচ্ছে, তারা সেখানে হয়তো একটু তাদের মনে হয় যে জীবনটা বড় ম্যাড়ম্যাড়ে হয়ে গেল। আমি তাদের বলি যে দেখো বাবা, কাজের ক্ষেত্রটা কিন্তু যে বিষয়ের ওপর নির্ভরশীল, অর্থাৎ এই কেনা বেচা, লাভ ক্ষতি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্যাক্সেশন, মার্কেটিং, তোমরা কিন্তু একদম ঠিক পথেই আছো। তোমাদের যে এই ডে টু ডে পড়াশুনো, এই বিদ্যেগুলোই কিন্তু তোমাদের কাজের জগতে লাগবে। কাজেই তোমরা হীনমন্যতায় ভোগার কোনো প্রশ্ন নেই, তোমরা আনন্দে থাকো। মনে করো যে যেটা আমরা শিখছি এটার প্রয়োগ কিন্তু আমরা কয়েক বছরের মধ্যেই আমাদের কর্মক্ষেত্রে গিয়ে করব। স্যার আমার একটা প্রশ্ন এখানটায় আছে, সেটা হচ্ছে স্যার, মানে প্রশ্নটা হয়তো একটু বোকা বোকা হতে পারে, এবার আপনি বড় হিসেবে আমাকে মার্জনা করবেন, প্রশ্নটা আমি বোকা বোকা প্রশ্ন মনের মধ্যে এলো তাই করছি। স্যার প্রশ্নটা হচ্ছে এটা যে, স্যার যারা ইঞ্জিনিয়ারিং করে, মানে ধরুন বিটেক করে বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে, তাদের ব্যাপার আলাদা। এমবিবিএস করে নিট দিয়ে এমবিবিএস যারা করে ফেলেছে ডক্টর হয়ে গেছে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু স্যার এটা দেখছি বিটেক করে বিভিন্ন কোম্পানিতে যারা ছোট ছোট পদে কাজ করছে, কিন্তু ওদিকে এমবিএ করে, মানে কমার্সের স্টুডেন্টরা বিবিএ করে এমবিএ করে, নাহলে বিকম করে এমবিএ করে, তারা তাদের মাথায় বসে আছে। তার মানে ব্যাপারটা এরম দাঁড়িয়ে গেল যে সায়েন্স নিয়ে যারা বিশাল বড় বড় চিল্লামিল্লি করতো যে আমি সায়েন্স নিয়েছি, প্রথম কথা ডিসক্লেমার, সায়েন্সকে আমি ছোট করছি না, কিন্তু সায়েন্স নিয়ে যারা কথা বলতো তারা কিন্তু নিচু পোস্টে চাকরি করছে, আর কমার্স নিয়ে যারা পড়াশোনা করছে তারা বড় পোস্টে চাকরি করছে। কারণ যে সায়েন্স নিয়ে পড়ছে, সে সায়েন্স নিয়ে পড়ে সে একটা খুব হয়তো শর্টকাট একটা পথ বাঁচলো যে আমি জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যাব। এবার তারপর তার মনে হলো যে ইঞ্জিনিয়ারিংয়ের যে মার্কেট সেটা হয়তো অনেকটাই স্যাচুরেটেড হয়ে গেছে, আমাকে আরেকটু নিজেকে আপলিফট করতে হবে, একটু আপগ্রেড করতে হবে, লেটস গো ফর এমবিএ। এবার সে ক্যাট পরীক্ষা দিল, এমবিএ সে ক্র্যাক করলো, ক্যাট ক্র্যাক করলো, একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তিও হলো এমবিএ নিয়ে। কিন্তু এমবিএর সঙ্গে তার প্রিভিয়াস যে ডিগ্রি, তার কিন্তু সরাসরি কোনো কোরিলেশন নেই। কাজেই একজন হার্ডকোর কমার্সের স্টুডেন্ট, সে যখন ক্যাট দিয়ে ওই একই জায়গা থেকে এমবিএ পাশ করে এগোলো, তখন দেখা গেল যে তার ওভারঅল যে নলেজ, সেই নলেজের যে অ্যাপ্লিকেশান কর্মের জগতে, সেটা হয়তো তার সেই সায়েন্সের বন্ধুর থেকে অনেকটা উঁচু মানের হলো। ফলে সে তার কেরিয়ারে ওভারঅল ডেভেলপমেন্টের প্রশ্নে তার সায়েন্সের সেই সহপাঠীকে ছাপিয়ে এগিয়ে গেল। এটা হতেই পারে, এবং এটা অহরহ হয়।
স্যার এই যে এতগুলো ডিসকাশন হলো, প্রথম কথা হচ্ছে কমার্সে কোন সাবজেক্ট স্টুডেন্টদের নেওয়ার কথা এটাও ক্লিয়ার হলো অ্যান্ড আপনি ক্লিয়ার করলেন। তারপরে কমার্স নিয়ে ভবিষ্যৎ কী আছে আপনি বললেন, এবং হচ্ছে তাদের একটা হচ্ছে পার্সপেক্টিভ যে সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো, মানে সায়েন্স আর কমার্সের তুলনার কোনো হয় না, প্রত্যেকটাই আলাদা জিনিস, আলাদা আলাদা কেরিয়ার আছে। তবে স্যার যেটা হচ্ছে বিষয় স্কুলে অ্যাডমিশন, এই কমার্সের স্টুডেন্টদের একটা প্রশ্ন খুব আসছে আমার কাছে যে তারা যদি কমার্স নিয়ে স্কুলে অ্যাডমিশন নিতে চায় মাধ্যমিকের পরে, তাহলে তাদের মিনিমাম কত নাম্বার স্যার রাখতে হচ্ছে এখন? আচ্ছা দেখো, এটা বিভিন্ন স্কুলের মধ্যে ভ্যারি করে। এমনি উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যা নর্ম, সেখানে কিন্তু কমার্সের দুটো যে অঙ্কভিত্তিক সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং ট্যাক্স, সেখানে অ্যাডমিশনের জন্য অঙ্কে একটা ন্যূনতম 35% পাওয়ার একটা নর্ম ছিল, মানে 100-35। এবং এটাও আমি জানি যে গত বছর কিন্তু শেষ মুহূর্তে সেই নর্মটা ওই কর্তৃপক্ষ একটা রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে আনে। স্যার আমি একটা কথা বলি, মানে আমি রিসেন্ট টাইমসে শুনছি এই বছর কোনো তেমন রেস্ট্রিকশন থাকার চান্স নেই, মানে মোটামুটি একটা রেজাল্টে স্টুডেন্টরা পেয়ে যাবে কমার্স। মানে সায়েন্সের জন্য যেমন একটা রেস্ট্রিকশন লাগে যে একটা নাম্বার থাকতে হবে, কমার্স আর্টসে তেমন থাকছে না, মানে যা রেজাল্ট করবে পেয়ে যাবে। এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। তবে তুমি যেটা শুনেছো বলে বলছো, সেটা ভুল কিছু শোনোনি। আমি আজকের দিনে দাঁড়িয়ে এটুকু বলতে পারি। হ্যাঁ মানে পেয়ে যাবে। স্যার আপনি যে স্কুলে আছেন, মানে ভাটপাড়া হাই স্কুল, খুব ভুল না করলে, সেই স্কুলে আপনাদের মানে কমার্সে ভর্তির জন্য কেমন মার্কস লাগছে? আচ্ছা দেখো, ভাটপাড়া হাই স্কুল এটা কমার্সের জন্য একটা খুবই ঐতিহ্যশালী স্কুল, খুবই নামি স্কুল, এবং এখনও মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 8-10 দিন বাকি আছে আজকের দিনে দাঁড়িয়ে। আমি ঠিক সেইভাবে বলতে পারছি না যে কি মার্কস সেটা কর্তৃপক্ষের দ্বারা বিবেচিত হবে বা স্থির হবে, সেটা ঠিক হয়নি এখনও। তবে কাউন্সিলের যে নর্ম, সেটা আমরা প্রতিবারের মতো এবারও অনুসরণ করব। এবং এটা বলতে পারি যে এখানে আমাদের কমার্সের 4টে কোর্স সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান, এটা কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য থাকছে। স্যার ভাটপাড়া হাই স্কুলে যদি মানে ধরুন না স্টুডেন্টরা যদি আমরা জিজ্ঞেস করে এই ভিডিওটার পরে যে ভাটপাড়া হাই স্কুলে যদি আমরা কমার্স নিয়ে ভর্তি হওয়ার ব্যাপারে ভাবি, মানে আশেপাশের মোটামুটি তো স্যার ভাটপাড়া এমন একটা জায়গা, আমরা অমর কৃষ্ণে পড়াশোনা করতাম, ভাটপাড়া হাই স্কুলে তখন দেখতাম আমাদের বন্ধুরা পড়তো, আপনাদেরকে দেখতাম, তো তখন দেখতাম যে মোটামুটি ওই আমাদের নৈহাটির ওদিকে হালি শহর থেকে শুরু করে এদিকে আমাদের শ্যামনগর ইচ্ছাপুর থেকে স্টুডেন্টরা আসতো, আমরা দেখতাম। তো এখনো স্টুডেন্টরা যদি ভর্তি হতে চায়, তো বাইরের স্কুলের স্টুডেন্টদের জন্য তো নিশ্চয়ই ভাটপাড়া হাই স্কুলের জায়গা আছে। নিঃসন্দেহে ভাটপাড়া উচ্চ বিদ্যালয় এটা কমার্সের অত্যন্ত ঐতিহ্যশালী এবং প্রাচীন একটা প্রতিষ্ঠান, এবং গত 2024-এ আমাদের এখানে 3টে সাবজেক্টই, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, 3টে স্ট্রিমেই ছাত্রছাত্রীরা অত্যন্ত সাফল্যের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং যেহেতু কমার্সের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যোগাযোগটা বেশি, আমি বলতে পারি যে এখানে স্টুডেন্টরা যে পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে মাধ্যমিকে এসেছিল, তার থেকে কেউ 20, কেউ 25, এমনকি 30% পর্যন্ত তাদের মার্কসটাকে উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু বাড়াতে সক্ষম হয়েছে। স্যার আজকে এই ইন্টারভিউর মধ্যে দিয়ে অনেক উপকার হলো এবং অনেক ইনফরমেশন পাওয়া গেল। আশা করি এই ভিডিওটা অনেক গার্জিয়ানসদের, অনেক স্টুডেন্টদের অনেক হেল্প করবে, এবং থ্যাংক ইউ আজকে এতটা সময় আপনার ব্যস্ত লাইফ থেকে এতটা সময় আপনি দিলেন, এবং আজকের আমরা তাহলে এই পর্বটা এগুলি। আমি শেষে একটা কথাই বলতে চাই যে সায়েন্স যদি সচিন তেন্ডুলকার হয়, কমার্স হচ্ছে কিন্তু রাহুল দ্রাবিড়। অর্থাৎ সচিন তেন্ডুলকারের যে অফুরন্ত ঐশ্বর্য, সেটা হয়তো কমার্সের মধ্যে তোমার একটু কম দেখলেও দেখতে পারো, কিন্তু কমার্সের আছে কার্যকারিতা, 2 উইকেটে 12, এই অবস্থায় কিন্তু রাহুল দ্রাবিড়ের কোনো বিকল্প হয় না। তেমনি কাজের জগতেও কমার্সের কোনো বিকল্প হয় না। আমি আমার স্কুলের ছাত্রদের এটাই কিন্তু বারবার বলি এবং তাদের এইভাবেই মোটিভেট করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ স্যার।